আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার। প্রেসিডিয়ামের সদস্য হলেন মায়া, কামরুল ও লিটন। কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করানোর আইনি সুযোগ নেই, এমন বক্তব্য ডাহা মিথ্যা, বললেন মির্জা ফখরুল। চিকিৎসা নিয়ে নিষ্ঠুর তামাশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মান্নার। দেশে করোনায় একটু একটু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছে 7 জন, বাড়ছে শনাক্তের হারও। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে বাংলাদেশের হার। ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন মাহমুদুল্লাহ। দীর্ঘদিন পর মাঠে খেলা দেখতে পেরে খুশি দর্শকরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এছাড়া কমিটিতে সিদ্ধান্ত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের পাশাপাশি যাদের ইন্ধন দেয়া হয়েছে সেই সব নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে সূচনা বক্তব্যে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র নিয়ে নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান। শুক্রবার দীর্ঘদিন পর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যারা দুর্নীতির কথা বলে তারাই দুর্নীতিতে সাজাপ্রাপ্ত বলেও মন্তব্য করেন তিনি। যারা ইতিমের টাকা মেরে দণ্ডপ্রাপ্ত তাদের জন্য মায়াকান্নার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। হয়তো কেউ কেউ আছে দেশে যারা হাজার অপরাধ করলেও সেটাকে অপরাধ হিসেবে দেখে না, তাদের প্রতি দয়া যেন উতলে পড়ে। অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, কিন্তু দুর্নীতি করে যারা সাজাপ্রাপ্ত তাদের পক্ষে কথা বলে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে তারা সোচ্চার, কিন্তু সেই জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে জড়িত 10 ট্রাক অস্ত্র মামলায় যারা সাজাপ্রাপ্ত তাদের বিরুদ্ধে একটা কথাও নেই। এতিমের অর্থ আত্মসাৎ করে খায়। বৈঠকে গাজীপুরের সিটি মেয়র এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। কারণ দর্শাও নোটিশের জবাবে আমাদের পার্টির সভাপতির বরাবর আত্মপক্ষ সমর্থনে জাহাঙ্গীর আলম তার বক্তব্য দিয়েছে, সেটা আমি পড়ে শুনিয়েছি। তো কিন্তু গোটা হাউস শাস্তিমূলক, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পক্ষে মতামত দেয় এবং আমাদের সভাপতি সবার মতামত নেন। সবাই এক বাক্যে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানায় এবং সে প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদতেও বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু আমাদের ইতিহাস, একে কটাক্ষ করে বক্তব্য, কাজে এটা প্রশাসনিকভাবেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেক্ষিতে সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় জানানো হবে অফিসিয়ালি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও বিদ্রোহীদের মদতকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে। বিদ্রোহীদের ব্যাপারে যে সিদ্ধান্ত আগে ছিল সেটা তো থাকবে, কিন্তু বিদ্রোহীদের যারা মদত দিয়েছে তারা নেতা হলে, কোনো হয়তো জেলার নেতা, উপজেলার নেতা, তাদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে। তাদের জন্য শাস্তি রয়েছে, এমনকি জনপ্রতিনিধি হলে, মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। এছাড়াও দলের নতুন প্রেসিডিয়াম সদস্য হয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খায়রুজ্জামান লিটন ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। রক্ষণুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করাবার আইনি সুযোগ নেই। আইনমন্ত্রীর এমন বক্তব্য ডাহা মিথ্যা কথা।
তারা তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়, তাই চিকিৎসা করাতে দিতে চায় না। এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার যে নিষ্ঠুর তামাশা করছে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলোচনা সভা করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সভায় সবারই বক্তব্য ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। আলোচকরা অবিলম্বে তাকে বিদেশ পাঠাতে সরকারের কাছে দাবি জানান। যে বলে আমরা সমস্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছি, তাই যদি সত্য হয়, কত বড় অসুখ নিয়ে রাষ্ট্রপতি জার্মানিতে, জাপানে, লন্ডনে চিকিৎসা করতে যান আমাদের বলেন? কোন অসুখ নিয়ে শেখ হাসিনা কয়েকবার করে লন্ডনে যাচ্ছেন আমাদের বলেন? যেরকম বেগম জিয়ার জীবনের সাথে রসিকতা হচ্ছে, ঠিক সেরকম করে এই দেশের 90% লোকের সঙ্গে এই সরকার বেইমানি করবার কাজ করছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এমন একটা দুঃসময় পার করছে যা আগে কখনো করেনি। একজন সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে সরকারের শীর্ষ ব্যক্তিরা যে ভাষায় কথা বলেন তা নিয়ে বলার কিছু নেই। গতবারও আপনার আইনমন্ত্রী বললেন যে এখানে কোনো আইনি সুযোগ নেই তাকে বিদেশে পাঠানোর। এটা ডাহা মিথ্যা কথা। আইনের সুযোগ রয়েছে। এমন ওই যে আইনের কথা তারা বলছেন 401, সেই 401-এর মধ্যেই বলা আছে যে সরকার সম্পূর্ণ একটা সরকারের, কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, যেখানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এবং তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, চক্রান্ত করছে। সেই কারণেই তারা তাকে এই সুযোগটা দিতে চাচ্ছে না। এদিকে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় শ্রমিক দলের দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রচলিত আইনেই তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো সম্ভব। নানান রকম কায়দা কৌশল, আইনমন্ত্রী এক এক দিন এক এক কথা বলে। এক সময় বলছিল আদালতের আদেশ ছাড়া তার বাইরে আসার কোনো সুযোগ নাই, কিন্তু পরে দেখা গেল সরকারি আদেশে উনি বাসায় আছেন। এটা যে এক্সিকিউটিভ অর্ডার, এটা তো কোনো আদালতের রায় না যে উচ্চ আদালত ছাড়া বদলানো যায় না। যারা নির্বাহী আদেশ দেন তারাই নির্বাহী আদেশের পরিবর্তনও করতে পারেন। বেগম খালেদা জিয়া তো এখন পর্যন্ত তাকে যেসব শর্ত দিয়েছেন কোনো শর্ত ভঙ্গ করে নাই। এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, ইতিহাসের ওপর জবরদস্তি চলছে। সরকারি ভাষ্যের বাইরে ইতিহাসবিদ, গবেষক, পোষ্য লেখকরা লিখতে সাহস করেন না। বাংলাদেশের রাজনীতি এবং গণমানুষের সংগ্রামে ভাসানীর অবদানকে আড়াল করা হচ্ছে। মাওলানা ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে মাওলানা ভাসানী শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এতে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ, দ্য ডেইলি নিউ এজের সম্পাদক নুরুল কবির এবং মাওলানা ভাসানী ব্যক্তিগত সচিব সৈয়দ ইরফানুল বারী। জঙ্গিবাদকে যে আমরা সমালোচনা করি, কেন সমালোচনা করি? এই কারণে যে তারা মনে করে যে তারা যেটা বিশ্বাস করে সেটাই ঠিক, এবং তার সাথে একটু দ্বিমত করলে তাদের সাথে অসহিষ্ণু হয়ে যায়, আক্রমণ করে। বর্তমান সরকারের বৈশিষ্ট্যটা তো সেটাই, কারো সাথে কারো মতামত তার সাথে যদি একটু ভিন্ন মত হয় তাহলে তা একটা অসহিষ্ণুতার চূড়ান্ত। এটা তাদের রাষ্ট্রীয় আইন কিংবা বেআইন দুটাই কি ব্যবহার করে। কুমিল্লা সহ কয়েকটি জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাকে পুঁজি করে কিছু সংগঠন দেশ বিরোধী কর্মকাণ্ড করে বহির্বিশ্ব বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্রচন্দ্র প্রামাণিক এই অভিযোগ করেছেন। তিনি বলেন, কিছু সংগঠন মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশ বিরোধী কর্মকাণ্ড করছে। এতে হিন্দুদের কোনো কল্যাণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, ওই সংগঠনগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক চেতনাকে শক্তিশালী করার পরিবর্তে সংখ্যালঘুদের পরিস্থিতি বিশ্ব দরবারে বিকৃতভাবে উপস্থাপন করছে। হিন্দু সম্প্রদায়ের আবেগকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল এসব করছে বলে অভিযোগ করেন তিনি। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে সহিংস দেশ হিসেবে দেখিয়ে ফায়দা লুটতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিপদের মুহূর্তে
তাদের পাশে দাঁড়ানো, হিন্দুদের বিভিন্ন যৌক্তিক দাবি দাওয়া উত্থাপন ও বাস্তবায়নে নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ ও সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা পালনের বদলে বাংলাদেশকে সাম্প্রদায়িক সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করার গোপন ষড়যন্ত্রে এই সকল সংগঠন লিপ্ত রয়েছে। যখন হিন্দু সম্প্রদায়কে আস্থা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তখন হিন্দু সম্প্রদায়ের আবেগকে পুঁজি করে দুষ্টচক্র নিজেদের চরিতার্থে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় রাষ্ট্রবিরোধী নীল নকশা বাস্তবায়নে একের পর এক কার্যক্রম পরিচালনা করছে। দেশে ধীরে ধীরে আবার বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। 11 নভেম্বর মৃত্যুর সংখ্যা 1 জনে নেমে এলেও এক সপ্তাহের মাথায় তা বেড়ে হয়েছে 7 জন। গত 24 ঘন্টায় আরও 7 জন মারা গেছে, তার মধ্যে ঢাকা বিভাগেই 6 জন, বাকি একজন মারা গেছে চট্টগ্রামে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে পুরুষ 3 জন এবং নারী 4 জন। আর এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,946 জনে। গত 24 ঘন্টায় 18,124 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 253 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,73,711 জনে। সবশেষ 298 জন সুস্থ হয়ে মোট সুস্থতার সংখ্যা 15,37,817 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 1.40, সুস্থতার হার 97.72 এবং মৃত্যু হার 1.78 রাজধানীর আদাবর থেকে নিখোঁজ 3 বোনকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চানপাড়া এলাকায় দাদার বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হল রুকাইয়া আরা চৌধুরী, জয়নব আরা চৌধুরী ও খাদিজা আরা চৌধুরী। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, ওই 3 মেয়ের বাবা রফিকুজ্জামান একজন স্কুল শিক্ষক। 2013 সালে তাদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাদের লালন পালনের দায়িত্ব নেয় তাদের খালারা। উদ্ধার ওই 3 মেয়ের অভিযোগ, তাদের বাবার সাথে তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হতো না এবং অত্যাচার করা হতো। বাধ্য হয়ে ঢাকা থেকে পালিয়ে যশোরে দাদার বাড়ি চলে যায় তারা। তার আত্মীয় আদাবর থানায় একটি নিখোঁজ জিডি করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজকে আমাদের যশোর পুলিশকে একটি তথ্য দেয় এবং সেই তথ্যের ভিত্তিতেই আমরা কোতোয়ালি থানার চাঁদপাড়া এলাকা থেকে সেই নিখোঁজ 3 বোনকে তার বাবার বাসা থেকে উদ্ধার করি। এখন তারা আমাদের হেফাজতে আছে, থানাতে আছে। তো আইনগত যে ব্যবস্থাটি এটি প্রক্রিয়াধীন আছে। ডিজেলের মূল্য বৃদ্ধিতে বেড়েছে গাড়ি ভাড়া, যার সরাসরি প্রভাব পড়েছে চাল, সবজি সহ নিত্যপণ্যের বাজারে। শীতের সবজি সরবরাহ বাড়লেও দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। শীতের সবজির প্রচুর সরবরাহ রাজধানীর বাজারগুলোতে, কিন্তু দামে অসন্তুষ্ট বিক্রেতা ক্রেতা উভয়ই। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত দামে কিনে বিক্রি করতে গিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। সবজির চড়া দামের পেছনে বাড়তি গাড়ি ভাড়ার দোহাই তাদের। তেলের দাম বাড়াই দিয়েছে, গাড়ি পরিবহন খরচ বাড়াই দিয়েছে, এই জন্যে আর কি দাম বাড়ছে। ফুলকপি 50 টাকা, লাউ 70 টাকা, শসা আছে 60 টাকা, পরে টমেটো 160 টাকা, পটল 60 টাকা, পরে জালি 50 টাকা, পরে সিম 80 টাকা কেজি, ভেন্ডি 70 টাকা কেজি। সবজির এই উচ্চমূল্য বাড়তি চাপে ফেলছে সাধারণ ক্রেতাদের। কেনাকাটাই করতে হচ্ছে কাটছাট। শীতের সিজন অনুযায়ী যেরকম হওয়ার কথা সেই প্রাইসটা এখন হচ্ছে না, তার চেয়ে অনেক বেশি আছে। এখন মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তাদের জন্য আসলে এটা একটা বার্ডেন। আগে যে পরিমাণ কিনতাম এখন ওই পরিমাণ কেনা সম্ভব হচ্ছে না। যেখানে নিতাম হাফ কেজি সেখানে নিতে যাচ্ছি 250 গ্রাম। আন্তর্জাতিক মার্কেট যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার দেশ নিয়ন্ত্রণে আসবে না। প্যান্ডামিকের পরে এই তেলের দাম বাড়ানো আর এই প্রতিটা জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের ইনকাম বাড়েনি, কিন্তু প্রতিটা দ্রব্যের দাম বেড়ে গেছে। এদিকে চালের দাম আরও বেড়েছে। আটাশ, নাজিরশাইল, মিনিকেট সহ সব চালে কেজিতে 2-3 টাকা বাড়তি গুনতে হচ্ছে। চালের দাম মোটামুটি স্থিতিশীলই ছিল। এই তেলের দাম বাড়ার কারণে বাড়ার বৃদ্ধির অজুহাতে প্রতি কেজিতে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা পর্যন্ত বাড়ছে। নিত্যপণ্যের বাজারে সরকারের নিয়মিত কার্যকর মনিটর সময়ের দাবি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।
দেশের শেয়ার বাজার কোনোভাবেই অতি মূল্যায়িত নয় বলে দাবি করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়েতুল ইসলাম। তিনি বলেন, অনেকে বলার চেষ্টা করছেন শেয়ার বাজার অতি মূল্যায়িত অবস্থায় রয়েছে, কিন্তু এটি ঠিক নয়, বরং শেয়ার বাজার আরও অনেক দূর যাবার সুযোগ রয়েছে। রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন বিএসইসি চেয়ারম্যান। বাজারকে শক্তিশালী ভিতের উপর নেয়ার কাজ চলছে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান। তার আশা, অদূর ভবিষ্যতে দেশের শেয়ার বাজার হবে আন্তর্জাতিক মানের। সংবাদ পরিবেশনায় উদ্দেশ্যমূলকভাবে কোনো কোম্পানিকে যেন সুবিধা দেওয়া না হয় কিংবা কাউকে হেয় করা না হয়, এ বিষয়ে সতর্ক থাকতে গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান শিবলি রুবায়েতুল ইসলাম। আমাদের কিন্তু অনেকেরই নিজস্ব সংবাদপত্র, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাথে মালিকানা বা যোগাযোগ আছে। আমাদের কোনো নিউজে যাতে এমন কিছু না আসে যেটা আমার নিজের ব্যবসা বাণিজ্যকে সুবিধা দেওয়া বা প্রভাবিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে, এটা একটু খেয়াল রাখবেন। আমরা কিন্তু নিউজ দেখলেই বুঝি এটা কেন করা হয়েছে, সুতরাং এই জিনিসগুলো যাতে না হয়। আমরা একটা সত্য দেখতে চাই, একটা ট্রান্সপারেন্সি দেখতে চাই। ঢাকা মালদ্বীপ রুটে দেশে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করল ইয়েস বাংলা এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে দেশটিতে থাকা প্রায় 1 লাখ প্রবাসীর যাতায়াত সহজসাধ্য হবে, পাশাপাশি দুদেশের পর্যটন শিল্পে গতি বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ভবনে ঢাকা মালে ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, করোনার ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়িয়েছে এভিয়েশন শিল্প। দেশীয় 3 এয়ারলাইন্স কোম্পানির সাথে শিগগিরই আরও 2টি কোম্পানি যুক্ত হবে বলে জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাত সামির বলেন, ঢাকা মালে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দুদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, সপ্তাহে 3 দিন ফ্লাইট চালুর মধ্য দিয়ে দেশে 10 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স সাশ্রয় হবে। বেগবান হবে ওষুধ রপ্তানি। 160 আসনের ইউএস বাংলার ফ্লাইটটি সপ্তাহে 3 দিন চলাচল করবে। ঢাকা মালে রুটের রিটার্ন ভাড়া পড়বে 45,000 টাকা। অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের পাশাপাশি আমাদের 2টি বেসরকারি এয়ারলাইন্সও ভালো ব্যবসা করছে। তাদের সেবার মাধ্যমে অর্জন করছে গ্রাহকের আস্থা। দিনে দিনে তারা আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ রুটে তাদের গন্তব্যের সংখ্যা বৃদ্ধি করে চলেছে। বাড়ছে তাদের ব্যবসার পরিধি। বর্তমানে 3টি দেশীয় এয়ারলাইন্সের সাথে আগামী বছর যুক্ত হতে যাচ্ছে আরও 2টি বেসরকারি এয়ারলাইন্স। এবং মাননীয় মন্ত্রী মহোদয়, এদিকে ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে বাংলাদেশ, মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেটে বাহাতি ব্যাটার থাকায় আমিনুল ইসলাম বিপ্লবকে বোলিং দেওয়া হয়নি বলে জানান তিনি। যদিও বাংলাদেশের ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক মাহমুদুল্লাহকে দায়ী করছেন সাধারণ দর্শকরা। দীর্ঘদিন পর মাঠে খেলা ফিরেছে, এতেই খুশি দর্শকরা। জয় এলে সেটা হতো সোনায় সোহাগা, হয়নি তারপরও হতাশানন তারা। বাংলাদেশের ব্যাটিংয়ের 10 ওভারে রান আসেনি, বোলিংয়ের শেষ 5 ওভার ভালো হয়নি। সাইফ হাসানকে কেন রাখা হলো? সে তো টেস্টে চলে না, টি-টোয়েন্টিতে কিভাবে খেলবে? সিনিয়র কিছু ব্যাটসম্যান যারা আছে তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়ার দরকার ছিল। নতুন যে ব্যাটসম্যানগুলো সবাই ফ্লপ। লাস্টে হেরেছি, চাইবো সামনে আরো ভালো করবে। বিপ্লবকে দিয়ে বল না করানো হয় তাহলে এখানে টি-টোয়েন্টিতে একটা ব্যাটসম্যান খেলানো উচিত ছিল। ব্যাটিংটা ভালো হয়নি মানছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও, তবে বোলারদের দায়ী করতে রাজি নন তিনি। Mehdi has been performing really well for the team, both with the bat এবং বলে। Taskin has been outstanding as well. সবাই ভালো পারফর্ম করছে। আফিফ আজকে খুব ভালো ব্যাটিং করেছে, সোহান খুব ভালো ব্যাটিং করেছে। তো অল টুগেদার বাট আমার মনে হয় যে আমাদের ব্যাটিংটা একটু ভালো করতে হবে। টাইগার ব্যাটিং লাইন আপ নিয়ে সন্তুষ্ট নন সমর্থকরা, কারণ খুঁজে পাচ্ছেন না লেগ স্পিনার বিপ্লবকে বল না করানোর। সবকিছুর জন্য দায়ী করেছেন কোচ আর টিম ম্যানেজমেন্টকে। নির্বাচক বলেন, কোচ বলেন, তাদেরকে আমাদের মনে চেঞ্জে আসা দরকার, আর সিনিয়র প্লেয়ারদের খেলা দরকার। আমাদের দেশীয় কোনো কোচ আসুক এবং টিম ম্যানেজমেন্টে কিছু পরিবর্তন আসুক। চিফ সিলেক্টর নান্নুর জায়গায় এখানে আসতে হবে আপনার হয়তো মাশরাফি। আমাদের যে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ ঠিক না ভাই, এটা আমাদের ক্যাপ্টেন্সিতে আবেগ। উইকেটে বাহাতি ব্যাটসম্যান থাকলেই অফ স্পিনারদের দিয়ে বল করাতে হবে। বাংলাদেশের অধিনায়কদের গদবাঁধা নিয়মের বাইরে যেতে রাজি নন রিয়াদও। প্ল্যান ছিল বোলিং করানোর, পরে যেহেতু 2টা লেফটি ব্যাটসম্যান ছিল তো এই কারণে আর কি আমাকে বোলিং করতে হয়। পরের 2 ম্যাচেও মাঠে এসে প্রিয় দলকে সমর্থন জানাতে চান দর্শকরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের এক পক্ষের হামলায় গুরুতর আহত মাহাদি জে আকিব সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতালের আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়। পরে তাকে কুমিল্লার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী জানান, তার মাথার হাড়ের অংশটি পরে প্রতিস্থাপন করা হবে। গত 30 অক্টোবর অস্ত্রোপচারের সময় মাহাদির মাথার হাড়ের অংশটি তার পেটের চামড়ার নিচে রাখা হয়েছে। বর্তমানে মাথার হাড়হীন খালি অংশটিতে চামড়ার মতো আবরণ তৈরি হয়েছে, তবে সেই জায়গাটি নরম রয়েছে। কোনোভাবেই যেন সেখানে আঘাত না লাগে সে বিষয়ে চিকিৎসকরা মাহাদিকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন। তার সব সেলাই কেটে দেওয়া হয়েছে বলেও জানায় ডাক্তার। 30 অক্টোবর দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের এক পক্ষের সমর্থক মাহাদি জে আকিবের উপর হামলা করে অপর গ্রুপ। পরিবেশবাদীদের তোপের মুখেও বিশ্বে টানা তৃতীয়বারের মতো জাহাজ ভাঙা শিল্পে শীর্ষস্থানে বাংলাদেশ। 2020 সালে বিশ্বের 38.5% জাহাজ রিসাইকেল করে বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড প্রকাশিত রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট 2021 প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। 2020 সালে ভারত 29.1% এবং পাকিস্তান রিসাইকেল করে 16.6% জাহাজ। এছাড়া চতুর্থ স্থানে থাকা তুরস্ক জাহাজ রিসাইকেল করে 9.2% এবং পঞ্চম অবস্থানে থাকা চীন রিসাইকেল করে 1.1% জাহাজ। অন্যান্য দেশ রিসাইকেল করে মাত্র 5.5% জাহাজ। মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে রোটারি ঢাকা প্রিমিয়ার ক্লাবের বিনামূল্যে চক্ষু অপারেশন ও মেডিকেল ক্যাম্প। লৌহজংয়ের দক্ষিণ হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বাংলা ভিশনের ফিনান্স ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন রোটারি ঢাকা প্রিমিয়ারের সাবেক সভাপতি আসাদুজ্জামান রাসেল। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ আউয়াল, নান্নু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বি এম শোয়েব, রোটারি জেলা গভর্নর রুবায়েত হোসেন, রোটারি ঢাকা প্রিমিয়ারের সভাপতি তাসবি বি সাবির হোসেন, চার্টার সভাপতি জহির উদ্দিন বাবর, ইউনিম্যাক্স টেক্সটাইল মিলের চেয়ারম্যান হাজি মোহাম্মদ শামসুল হক। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সংসদ সদস্য শাগুফতা ইয়াসমিন এমিলি। বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহ 375 শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এবং ময়নার একটা স্লোগান আছে, দৃষ্টি জুড়ে চক্ষুদা, মানে আমরা সমস্ত লোককে চক্ষু দিচ্ছি। চোখের যে মর্মতা, সে মর্মতাটা কিন্তু এটা থেকে বোঝা যাবে। মানুষ যদি অন্ধ থাকে তাহলে তার কাছে পৃথিবীর কোনো মূল্য নাই। একমাত্র বাংলাদেশে গাড়ি গিয়ে চোখে গ্রামে অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায় এই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই। একমাত্র আমরাই আছি যারা নাকি এই গাড়ির মাধ্যমে এই জায়গায় চলে আসছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় ইজি বাইকের 6 যাত্রী নিহত হয়েছে। আটক করা হয়েছে বাসটির চালককে। গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে সকালে এই দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের 3 যাত্রী নিহত এবং 5 জন আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত 5 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন উপজেলার বকচর মণ্ডলপাড়ার ইজি বাইকের চালক নজরুল ইসলাম টুকু, মাস্তামিকুরাই গ্রামের সোহাগ শেখ, ঘোষপাড়ার আশরাফ, শিবপুর গ্রামের রিপন মিয়া এবং গোবিন্দগঞ্জের মধ্যপাড়ার সুজন কুমার। বাসটির চালক সোলাইমানকে আটক করা হয়েছে বগুড়ার মোকামতলা থেকে। মাদারীপুরের কালকিনিতে সমিতির হাট একে মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে মুখোমুখি দুপক্ষ। এরই মধ্যে এ নিয়ে সহিংসতাও হয়েছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা এলাকাবাসীর। এ থমথমে পরিস্থিতিতে স্কুলটিতে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। স্কুল কমিটি গঠন নিয়ে উত্তেজনায় চরম ক্ষুব্ধ মাদারীপুরের কালকিনির মানুষ। সমিতির হাট একে মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দুপক্ষই শক্ত অবস্থানে। এই বিরোধের জেরে এরই মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে একজনকে। অভিযোগ উঠেছে, পরপর 2 মেয়াদে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি বাঁশগাড়ি ইউনিয়নের আবুল হাসানাত পলিন। 31 অক্টোবর মেয়াদ শেষ হলেও প্রভাব খাটিয়ে সভাপতির আসন ব্যবহার করে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করছেন তিনি। খেয়াল নেই স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে। পড়ালেখা পিছিয়ে পড়তেছি না, আমাদের অনেক সমস্যা হইতেছে। আর স্কুলে এসে আমাদের ফাউন্ডেশনে টাকা পয়সা মেরে খায়। পলিন সর্দার
সে দলের প্রভাব খাটায় এই স্কুলের সভাপতি হয়। তার বাড়ি বাঁশগাড়ি এলাকা, আমাদের এটা পূর্ব এনায়তনগর ইউনিয়ন। পড়ালেখার কোনো মান নাই, স্কুলের মাস্টাররাই তাদের ছেলেমেয়েদেরকে অন্য স্কুলে নিয়ে ভর্তি করে দেয়। আজাদ মাস্টার আছে হেইলো যে ওই যে সভাপতির ভাই, এই স্কুলে হয় না, এই বেতন নাই। কমিটি গঠন নিয়ে কথা বলায় এনজিও কর্মী জুলহাসের ওপর হামলার ঘটনায় মামলা নেননি কালকিনি থানার ওসি। সাফাই গান পলিনের পক্ষেই। যারা নিরপরাধ মানুষ তাদের বাদ দিয়ে আমি অবশ্যই মামলা নেব, কিন্তু ওই যে পলিন ঠিকাদার তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য স্কুলের কমিটি নিয়ে সেই মামলাটা আমি নেব। পলিনকে আবারও সভাপতি করার পায়তারা চলছে বলে অভিযোগ স্কুলের সাবেক প্রধান শিক্ষকের। 3 জনের প্রস্তাব আসলো এবং সর্বশেষে আমার প্রস্তাব আসায় সভাপতি সাহেব, বর্তমান সভাপতি এবং কাসেম তালুকদার আমার অশালীনভাবে আমার সাথে আচরণ করে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান প্রধান শিক্ষক। স্কুলের মুরব্বী যারা আছে এবং তাদেরকে উপর দায়িত্ব দিই এবং এই কমিটিটা আমি তাদের উপরে দায়িত্ব দিচ্ছি এবং তারাই ছেড়ে দেবে, তারাই আমাকে নির্ধারণ করে দেবে স্যার অমুকে বানাবে। এদিকে বিধি মেনে সমিতির হাট একে মাধ্যমিক স্কুল কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক। অ্যাডহক কমিটি গঠনটা যদি নর্মাল কমিটি না থাকে তাহলে গঠন করাটা খুবই জরুরি। তো এই বিষয়ে কেন গঠন হচ্ছে না বা এতে কি জটিলতা আছে সেটি আমি খতিয়ে দেখব। ম্যানেজিং কমিটির সমস্যা দ্রুত সমাধান করে স্কুলটিতে স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ দেখতে চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশন ও শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম। এছাড়া উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শহীদুর রশিদ ভূঁইয়া, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে টয়লেট ব্যবহারে সচেতনতা বাড়াতে র্যালি ও সোশ্যাল ক্যাম্পেইন করেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। প্রতিষ্ঠানটির হারপুন লিকুইড টয়লেট ক্লিনারের উদ্যোগে আয়োজিত টিএসসি থেকে শাহবাগ মোড় পর্যন্ত এ র্যালি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেসের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইস্তিয়াক নাহিদ সহ অনেকে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ৬ষ্ঠ সাপ্লাই চেইন কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে প্রথমবারের মতো চার্টার্ড সাপ্লাই চেইন প্রফেশনাল প্রোগ্রামের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির অধীনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সহ বিভিন্ন কোর্স করানো হয়। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ৫০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও প্রীতি ভোজের আয়োজন করেছেন ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। গাউসুল আজম জামে মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাসুদ হাসান শামীম, ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া, ৭৩, ৭৪ ও ৭৫ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর নাসরিন আহমেদ, ৭৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ সহ অনেকে। দেশের লাইফস্টাইল পণ্যের বিপুল চাহিদার কথা বিবেচনা করে ব্যাপক কালেকশন নিয়ে এবার যাত্রা শুরু করলো অ্যাপেক্সের হোমগ্রাউন্ড ব্র্যান্ড ম্যাভেরিক। ফ্রি টু বি স্লোগানে সারা দেশে ৮০টিরও বেশি রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে ম্যাভেরিকের প্রোডাক্ট। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলা সংবাদ। আর্চারি। এশিয়ান আর্চারিতে সর্বোচ্চ পদক অর্জনের ইতিহাস গড়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে জিতেছে রৌপ্য। স্বর্ণের লড়াইয়ে শক্তিশালী কোরিয়ান জুটির কাছে ৫-১ সেটে হেরে যায় স্বাগতিক বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি। আর্মি স্টেডিয়ামে ২২তম এশিয়ান আর্চারিতে একটি রৌপ্য, ২টি ব্রোঞ্জ সহ ৩টি পদক জিতেছে বাংলাদেশ। ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কোরিয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় ভারত। এশিয়ান আর্চারিতে এতদিন অংশ নিয়ে শুধু অভিজ্ঞতাই অর্জন করেছিল বাংলাদেশ। স্বপ্ন হয়ে থাকে পদক জয়। তবে এবার ঘরের মাঠে অদম্য রোমান সানা, রুবেল, দিয়া সিদ্দিকী বিউটিদের আত্মবিশ্বাসী দৃঢ়তা, পেতে হবে সাফল্য, জিততে হবে পদক। লক্ষ্য পূরণে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে এশিয়ান আর্চারিতে প্রথম পদক জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশের তীরন্দাজরা।
এরপর ব্রোঞ্জ আসে রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের সেমিফাইনালে ভারতকে হারিয়ে প্রত্যাশা বাড়িয়ে দেন রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি। ফাইনালে শক্তিশালী কোরিয়ার কাছে 5-1 সেটে হেরে বাংলাদেশ রৌপ্য পেলেও উজ্জ্বল হয় আগামীর সম্ভাবনা। We achieved the medal and I'm happy with that, good with that, and we make a good job, I think. চেষ্টা করছি, দেখবেন যে দুইজনেরই মানে যতটুকু প্রত্যাশিত স্কোর করতে পারছি প্রথমের দিকে হয়নি, বাট শেষের দিকে আমাদের ওরকম পর্যায়ে একটা পৌঁছাইতে হবে এবং ওরকম কনফিডেন্স লেভেলটা আনতে হবে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমেই বাংলাদেশ ফাইনালে উঠছে, তার মানে এটা আমাদের একটা পজিটিভ দিকে। ইনশাল্লাহ এখন সিলভার আসছে, ব্রোঞ্জ আসছে অলরেডি, ইনশাল্লাহ কোনো একবার আমরা এর পরের বার ইনশাল্লাহ গোল্ডও পাবো। যদি কখনো জিতে যাই তাহলে অবশ্যই সেটা এক্সপিরিয়েন্স, আর যদি কখনো হেরে যাই সেটা থেকে শিক্ষা। হার থেকে শেখার অনেক কিছু আছে, আমরা কিছু ভুল আমরা বুঝতে পারছি, যেটা পরবর্তীতে আরও চেষ্টা করব ভালো সংশোধন করার। প্রতিভাবান আর্চার দিয়া সিদ্দিকী গত মে মাসে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চার স্টেজ 2-এ রোমান সানার সাথে জুটিতে রৌপ্য জিতেছিলেন। খেলেছেন টোকিও অলিম্পিক গেমসেও। এবার এশিয়ান আর্চারিতে রুবেলের সাথে জুটিতে জিতলেন রৌপ্য। কন্যার সাফল্য বড় গৌরব পিতা নুরুল আলম সিদ্দিকীর জন্য। তার অনুপ্রেরণাতেই দিয়ার এগিয়ে যাওয়া। আমাকে যখন বলে যে ওই যে দিয়ার বাবা যাচ্ছে, তখন আমার বুকটা মানে গর্বে ভরে যায় সত্যিকারে, যে আমি আসলে আমার পরিচয় না, আমি মেয়ের পরিচয়ে আসলে পরিচিতি পেতে চাই। সিলভার অর্জন করছে, এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। তবে আমি আত্মবিশ্বাসী যে আমার মেয়ে হয়তো সামনের দিকে অবশ্যই এটা গোল্ড অর্জন করতে পারবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। আমার মেয়েকে আমি সবসময় বলি, বাবা তুমি তোমার মতো করে চেষ্টা করো বাংলাদেশকে কিছু দিতে। আমি সবসময় বাবার কাছ থেকে সাপোর্ট পাই। আম্মু একটু ইমোশনাল হয়ে যায়, কারণ আমি মাঝে মাঝেই প্রায় একটু মন খারাপ হইলে আম্মুকে বলি, তো আব্বুকে বলি না, কারণ আব্বু টেনশন করে। বাট জেনুইনলি বলতে গেলে আব্বু আমাকে বেশি ইন্সপায়ার্ড করে। 17 দেশের অংশ নেওয়া এশিয়ান আর্চারিতে 9টি স্বর্ণসহ 15টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় কোরিয়া। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সুস্থ ও মাদকমুক্ত জীবনের জন্য দৌড়, এই স্লোগানকে সামনে রেখে উত্তরার দিয়াবাড়িতে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। মানুষকে দৌড়ের প্রতি আগ্রহী করে তুলতে মিরপুর রানার গ্রুপ এই ম্যারাথনের আয়োজন করে। 2টি ক্যাটাগরিতে এই ম্যারাথন আয়োজিত হয়। প্রথমটি 7.5 কিলোমিটারের, অন্যটি 21 কিলোমিটার দৈর্ঘ্যের। দেশি বিদেশি প্রায় 500 প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেন। 4 জন আয়রনম্যান সহ প্রতিযোগিতায় অংশ নেন 80 জন ভলান্টিয়ার। ম্যারাথনের উদ্বোধন করেন আয়রনম্যান ইমতিয়াজ ইলাহি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার। প্রেসিডিয়ামের সদস্য হলেন মায়া, কামরুল ও লিটন। কার্যনির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করানোর আইনি সুযোগ নেই এমন বক্তব্য ডাহা, মিথ্যা বললেন মির্জা ফখরুল। চিকিৎসা নিয়ে নিষ্ঠুর তামাশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মান্নার। দেশে করোনায় একটু একটু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছে 7 জন, বাড়ছে শনাক্তের হারও। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে বাংলাদেশের হার। ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন মাহমুদুল্লাহ। দীর্ঘদিন পর মাঠে খেলা দেখতে পেরে খুশি দর্শকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।